প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি তাতে বাংলাদেশে আক্রান্ত হয় প্রায় 4% মানুষ। খুব একটি ভয়ঙ্কর পরিসংখ্যান দিয়ে শুরু করতে যাচ্ছি। এই সমস্যাটি এখন বলা যায় যে অনেক ঘরেই দেখা যাচ্ছে। সেই সমস্যাটি হচ্ছে বন্ধ্যাত্ব। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে বন্ধ্যাত্ব ও চিকিৎসা, এবং কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার জেসমিন ইকবাল জুই, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন গাইনি এবং প্রসূতি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা বন্ধ্যাত্ব নিয়ে কথা বলি, কিন্তু এখনও আমাদের দেশে এই নিয়ে আছে অনেক ধরনের ভয়, অনেক ধরনের কুসংস্কার ইত্যাদি। আজকে এই আলোচনার মাধ্যমে আস্তে আস্তে এই ধরনের কুসংস্কার এবং চিকিৎসা নিয়ে কথা বলতে পারবো, সেই আশা নিয়ে শুরু করতে যাচ্ছি। বাংলাদেশে বন্ধ্যাত্ব, এই যে পরিসংখ্যানটি একটু আগে বলেছি যে 4% মানুষ আক্রান্ত, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এর চাইতেও নাকি অবস্থা ভয়াবহ। আসলে পরিসংখ্যানটা কি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে বন্ধ্যাত্ব এমন একটা অবস্থানে এখন দাঁড়িয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, ইভেন সারা বিশ্বে, সেটা 1:6, অর্থাৎ 6 জন কাপলের মধ্যে একটা কাপল বন্ধ্যাত্বে ভুগছে এখন, এবং কেউ স্বল্প মেয়াদে, কেউ বেশি মেয়াদে, কিন্তু আলটিমেটলি 1:6 কাপল অ্যাকচুয়ালি বন্ধ্যাত্বের মধ্যে মানে ভুগছে এবং যাদের চিকিৎসা প্রয়োজন হয়। তো বাংলাদেশের বাহিরে নয়, বরং বাংলাদেশে মানে অজ্ঞতা এবং চিকিৎসা নেওয়ার যে সময়ের ব্যাপারটা, সেটার সচেতনতার অভাবে আমাদের দেশের প্রেক্ষাপটটা আরও ভয়াবহ আমার কাছে মনে হয়। আমাদের দেশে যখন আমরা কথা বলি, সাধারণত দেখা যায় যে নারীদের ক্ষেত্রেই বলা হয় যে তাদের ক্ষেত্রে বন্ধ্যাত্বটা বেশি। বন্ধ্যাত্ব আসলে কি শুধু নারীদের ক্ষেত্রে বেশি, নাকি এখানে পুরুষদেরও কোনো একটা ভূমিকা রয়েছে বা তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যায়? আসলে বন্ধ্যাত্ব চিকিৎসা করতে, মানে বন্ধ্যাত্বর যে স্ট্যাটিস্টিক্স, সেখানে হলো যদি আমরা ভাগ করি, 1/3 অ্যালোন শুধু মেয়েরা দায়ী, 1/3 অ্যালোন শুধু পুরুষেরা দায়ী, আর বাকি যে 1/3 থাকে তারা আসলে দুজন মিলেই দায়ী। তো সেই ক্ষেত্রে পুরুষরা কিন্তু নারীর সমান, কিন্তু আমাদের দেশে যে প্রেক্ষাপট বা সামাজিক যে অবস্থান, সেখানে বলা হয় যে নারীরাই দোষী। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো যে দুজনের সমান, 1/3 এবং 1/3। তার বাকি যে 1/3 থেকে যায়, সেটাও কিন্তু নারী পুরুষ দুজনকে মিলিয়ে। তার মানে হলো সবাই আমরা যদি দুজনকে ভাগ করি তাহলে 50-50, 50% মেয়েরা দায়ী, 50% ফিমেল। তো এই যে আমরা একটু আগে বন্ধ্যাত্বের হারের কথা শুনলাম, এবং আপনি বলছেন যে এখানে 50-50 দায়ী, তো কি কি কারণে এই সমস্যাগুলো দেখা যায় সাধারণত? এখানে আমরা যদি ভাগ করি তাহলে জিনিসটা এমন দাঁড়িয়ে যায়, সেটা হলো যে আমরা যদি প্রথম মহিলাদের দিকটা ধরি, মহিলাদের দিকের মধ্যে আমি এখন বলবো যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে বয়স একটা সবচেয়ে বড় কারণ। আমি এটাকে প্রথমে অ্যাড্রেস করব যে বয়সটা কেন। বয়সটা আমরা যদি একটা মেয়ের নর্মাল একটা লাইফ সাইকেল আমরা চিন্তা করি, সেটা হলো যে আমাদের যে একটা বাচ্চা হওয়ার জন্য, একটা ভ্রূণ হওয়ার জন্য আসলে ওসাইট প্রয়োজন হয়। সে ওসাইটটা কিন্তু পার্মানেন্ট। সে যে জন্মের সময় একটা মেয়ে জন্মগতভাবে 3 থেকে 4 লাখ ওসাইট নিয়ে জন্মগ্রহণ করে, তারপরে এটা ধীরে ধীরে কমতে থাকে। এটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যাপোপ্টোসিস বলি। অ্যাপোপ্টোসিস হতে হতে দেখা যায় পিউবার্টিতে যখন আসে তখন তার সংখ্যা অনেক কমে যায়, এবং সারা জীবনে একটা মেয়ে মাত্র 400 থেকে 500 ওসাইটকে সে ম্যাচিউর করে। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে দেখা যায় একটা মেয়ে যখন 24 থেকে 24 বছর, মানে এটা একটা পিক টাইম, এই সময় দেখা যায় যে কোনো কথা ছাড়াই সে প্রেগনেন্ট হতে পারে বা মা হতে পারে, মানে দেখা গেল সে কোনোদিন ডাক্তারের কাছেই যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু যখন 25 থেকে 29-এর মধ্যে ধীরে ধীরে তার এই ওসাইটের পরিমাণটা কমতে থাকে। 30 থেকে 30-এর পরে গেলে বেশ দ্রুত গতিতেই কমতে থাকে, বলা হয় 30 থেকে 35 এই বয়সটাতে মোটামুটি দ্রুত গতিতে কমতে থাকে। আর 35-এর পরে বলা হয় অ্যাব্রাপ্টলি লেস, অর্থাৎ খুবই দ্রুত গতিতে তার ওসাইট কমতে থাকে। 40-এর পরে মোটামুটি অলমোস্ট একদমই কমে যায়, আর 40 যখন পার হয়ে যায় তখন বলা হয় অলমোস্ট নীল। তাহলে আমরা যদি শুধু এই পরিসংখ্যানটাকে অ্যানালাইসিস করি, তাহলে বন্ধ্যাত্বের একটা বড় কারণ কিন্তু বয়স। কারণ দেখা যায় যে ক্যারিয়ার,
তারপরে নিজের এস্টাবলিশমেন্ট সব কিছু চিন্তা করে একটা মেয়ে যখন মা হওয়ার প্ল্যান করে তখন দেখা যায় 30 ক্রস করে যায়। তা আমরা যদি এই পরিসংখ্যানটাকেই আমরা যদি এইটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে তখন তার অলরেডি ওসাইড কমে গেছে। এবং এগুলো শুধু সংখ্যায় কমে যায় ব্যাপারটা কিন্তু তা নয়, এদের কোয়ালিটিও খারাপ হয়ে যায়, যার ফলে তারা একটা বন্ধ্যত্ব ভোগে। এছাড়া কিছু ডিজিজ আছে, মানে এখানের মধ্যে আমরা জানি যে একটা বেবির জন্মগ্রহণ করার জন্য তার ওসাইটের প্রয়োজন হয়, তার টিউবের প্রয়োজন হয় এবং তার হলো জরায়ু আমরা যাকে বলি, এই তিনটা জিনিসের সমন্বয় দরকার হয়। তো আমরা যদি ওসাইটের কথা বলি, আমি বয়সের কথাটাকে এখানে গুরুত্ব দিলাম। এরপরে আমাদের এই যে কিছু টিউবের কিছু ডিজিজ থাকে, আবার কিছু জরায়ুর সমস্যা থাকে, আর ওভারিরও কিছু সমস্যা থাকে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যদি আমরা বলি, বর্তমান আমাদের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে পিসিওডি আমার মনে হয় অলমোস্ট সাধারণ জনগণও এই শব্দটার সাথে পরিচিত। পিসিওডি এখন প্রচণ্ড ভয়ানকভাবে আমাদের সমাজে বিরাজ করছে। তার অনেকগুলো কারণ আছে, যেমন আমাদের যে ফুড হ্যাবিট, এটা একটা কারণ, বয়স এটা আরেকটা কারণ, ফ্যামিলি, জেনেটিক্স সব কিছু মিলিয়ে এটা একটা ভালো কারণ। তো এটা বন্ধ্যাত্বর একটা বড় ধরনের কারণ হয়ে যায়। কারণ হলো যে যখন পিসিওডিতে ভোগে তখন ওদের ওভুলেশন হয় না। ওভুলেশন যদি না হয় তাহলে তো আর বেবি হওয়ার প্রশ্নই আসে না। অ্যান্ড ওভুলেশন তো মানে হলো যে আমাদের যে ওসাইট, অর্থাৎ যেটা থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, ও ওভারি থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে সে একটা স্পার্মের সাথে মিলিত হয়ে ফার্টিলাইজেশন হয়ে তার বাচ্চাটার জন্ম হয়। তো ও যদি নিজে বের হতে না পারে তাহলে তো বাচ্চা হওয়ার প্রশ্ন নেই। তো এটা হলো একটা বড় কারণ। আর আরেকটা কারণ এন্ডোমেট্রিওসিস বলে একটা ডিজিজ আছে। এটা আসলে এজ এ বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ হিসাবে আমরাও মানে এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, এটা মহা চ্যালেঞ্জ। কারণ যখন এন্ডোমেট্রিওসিস হয় এই সমস্ত পেশেন্টদের ওসাইটের পরিমাণ অনেক কমে যায়। দেখা যায় একটা 25 বছর বয়স্ক মেয়ে, আমরা প্রথম যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি যে বয়সের ব্যাপারটা, কিন্তু তার সাথে এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের কোনো মিল আমরা কিন্তু খুঁজে পাই না। কারণ এন্ডোমেট্রিওসিসের পেশেন্টরা খুব অল্প বয়সে ওদের ওসাইট কমে যায় ডিউ টু এন্ডোমেট্রিওসিস। এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় এবং এই পেশেন্টগুলোকে খুব যত্ন সহকারে সময় থাকতে ট্রিটমেন্ট করা খুব জরুরি। এবং প্রপার জায়গায় যদি সে প্লেসমেন্ট না হয়, দেখা যায় সে আলটিমেটলি মাতৃত্বহীন থাকারও অনেক পসিবিলিটিস থাকে। এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টের জন্য সঠিক জায়গা, সঠিক সময় নির্ধারণ করে সঠিক সময় চিকিৎসাটা খুব জরুরি হয়ে যায়। এছাড়া আমরা এই দুইটাকে যদি প্রথম লাইনে ধরি, এছাড়া আমাদের অন্য যে সমস্ত কারণ থাকে, যেমন টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষ্মা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে জননাঙ্গের মোটামুটি সবগুলো অর্গানই কিন্তু ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে তার বাচ্চা হওয়া খুবই প্রবলেম হয়ে যায়। তাছাড়া বিভিন্ন ধরনের যেমন পিআইডি একটা ডিজিজ আছে, সেই ক্ষেত্রে দেখা যায় টিউবটাই নষ্ট হয়ে যায়, তখন তো আর বেবি ওখান থেকে মানে বের হয়ে আসতে পারে না। তো এগুলো হলো আমাদের মোটামুটি আমাদের মানে ফিমেল যে কজগুলো আছে আমরা এগুলোকে একটা প্রথম ধাপে আমরা ধরতে পারি। এছাড়াও আরও বহু কারণ আছে। আর মেলকে যদি আমরা ধরি, মেলের দুই ধরনের সমস্যা হয়। একটা হলো যে তার অন্ডকোষে স্পার্ম প্রোডাকশন হয় কিন্তু সে আসতে পারে না, এটা একটা ব্যাপার। আরেকটা হলো অন্ডকোষে তৈরি হচ্ছে না, আবার দেখা যায় যে তৈরি হচ্ছে পরিমাণে কম। তো এখন এগুলোর আবার আমরা মানে যদি আমরা আমাদের ভাষায় প্রকাশ করি তাহলে সেটা হলো যদি একদমই তৈরি না হয় তার নাম হলো অ্যাজোস্পার্মিয়া, মানে কোনো স্পার্মে নেই। আরেকটা আছে তৈরি হচ্ছে পরিমাণ কম, সেটাকে আবার আমরা বিভিন্নভাবে ভাগ করি, যেমন অলিগোস্পার্মিয়া আছে, তার আবার কতগুলো ক্লাসিফিকেশন আছে, সিভিয়ার ফর্ম আছে, মাইল্ড ফর্ম আছে, মডারেট ফর্ম আছে। আর আরেকটা হলো যে স্পার্মের একটা নিজস্ব কোয়ালিটি আছে, সে হলো সে মানে ওই ব্যাঙাচির মতো হাঁটতে পারে, হেঁটে হেঁটে সে রওনা হয়। এখন এই যে হাঁটার যে গতিটা, এই গতিটা অনেক সময় স্লো হয়ে যায়, তখন আমরা এটাকে অ্যাস্থানোজোস্পার্মিয়া বলি। এটার আবার অনেকগুলো কারণ আছে। তাহলে এই সমস্ত কারণে এখন আমার যদি স্পার্ম একদম না থাকে তাহলে তো আর ও বেবি দিতেই পারবে না। আর যদি অলিগোস্পার্মিয়া হয়, তার যে মাইল্ড, মডারেট, সিভিয়ার আমরা ফর্ম ধরি, যেমন সিভিয়ার ফর্ম যদি হয় তার, সেক্ষেত্রে তার পক্ষে নর্মাল একটা ফার্টিলাইজেশন করা একেবারেই অসম্ভব। তখন আমরা এই যে এআরটি বলে আমরা যে জিনিসটাকে বলি, অর্থাৎ আইভিএফ, ইক্সি, এই ধরনের পদ্ধতির মাধ্যমে চলে যেতে হবে। আর যদি আমাদের মাইল্ড ফর্মে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমরা সেটাকে অ্যাসেসমেন্ট করে তার জন্য কিছু ট্রিটমেন্ট করে আমরা তাকে কিছুটা সুস্থতার দিকে নিতে পারি। আমাদের কিছু ট্রিটমেন্ট মডালিটিস আছে, সেগুলোর মাধ্যমে তাকে একটু ইমপ্রুভ করে
তার জন্য আইইউআই বা এ ধরনের একটা চিকিৎসা আমরা যেতে পারি আর কি। আর উভয় ক্ষেত্রে যেটা হয়, যেমন মেলেরও প্রবলেম আছে, ফিমেলেরও প্রবলেম আছে, এরা হলো খুবই মানে মোটামুটি খুবই চ্যালেঞ্জিং একটা গ্রুপ। এদেরকে রেকটিফাই করে একটা পজিশনে এনে তারপরে হলো বেবি কনসিভ করাটা আসলে একটা চ্যালেঞ্জ, এবং ওদের যত দ্রুত সম্ভব তত দ্রুত যদি তারা একটা প্রপার জায়গায় যেয়ে তার চিকিৎসাটা নিতে পারে, তাহলে আমার মনে হয় আর কি যে তারা মাতৃত্বের স্বাদ গ্রহণ করা সম্ভব। আপনি অনেকগুলো কারণ বললেন ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, তো দেখা যায় যে এই সমস্যাগুলো বেশি শহর অঞ্চলে দেখা যাচ্ছে, গ্রামে অপেক্ষাকৃত কম। আসলে কি এই আমাদের দেশে যে চিত্রটি আমরা দেখতে পাই সেটা কি এরকমই? না, আমি যেহেতু একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, আমার কাছে মানে গ্রাম শহর সব ধরনের পেশেন্টই আমার কাছে আসে। তো আমি খুব মানে আমার নিজস্ব অবজারভেশন এবং আমাদের বই পুস্তক আমাদেরকে যে নলেজটা শেয়ার করে, আমি খুব অবাক হয়ে যাই। গ্রামেও কিন্তু মেল অনেক সাফার করে। আমরা যদিও ভাবি শহর, কিন্তু না, গ্রামে আমার কাছে যেটা মনে হয়, গ্রামে এই যে পেস্টিসাইড যেটা ইউজ করে, এটার কারণে কিন্তু মানে মেল ইনফার্টিলিটি অনেক বেশি, অনেক বেশি। কারণ আমার কাছে মনে হয় যে আমার যে পেশেন্ট ফ্লো আসে তাদের মধ্যে গ্রামে একদম কৃষিকাজ করে, দেখতে হেলদি, শক্তিশালী, তার অন্য কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমরা স্পার্ম অ্যানালাইসিস করি অদ্ভুতভাবে দেখা যায় যে সে অ্যাজোস্পার্মিক হয়ে গেছে, অথবা সে সিভিয়ার অলিগোস্পার্মিয়া হয়ে গেছে। মানে এখন এটার মেইন কারণ আমার কাছে মনে হয় যে এই যে পেস্টিসাইডগুলো যেগুলো ব্যবহার করা হয় বা ফার্টিলাইজার যেগুলো ব্যবহার করা হয়, এটা একটা বড় কারণ হতে পারে ওদের। কিন্তু ওরাও মানে শহরের তুলনায় কম সাফার করছে, ব্যাপারটা কিন্তু তা নয়। ধন্যবাদ। একটু পিছন দিকে আসি। বন্ধ্যাত্ব কথাটি বলতে আসলে কি বোঝায়? আমাদের দেশে তো আপনি একটু আগেও বললেন যে স্বল্প মেয়াদিও আছে, দীর্ঘমেয়াদিও আছে। কোন অবস্থাকে বলবো যেটাকে বন্ধ্যাত্ব? আসলে বন্ধ্যাত্ব কথাটা হলো এমন, সেটা হলো যদি আমার কোনো অবস্টাকেল না থাকার পরেও তারা যদি একজন কাপল অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে 1 বছর তারা অবস্থান করে এবং তাদের কোনো মানে মানে সেক্সুয়াল কোনো সমস্যা না থাকে, তারপরেও যদি বাচ্চা না হয়, তাকে আমরা ইনফার্টিলিটি বলবো। আচ্ছা, 1 বছর। তো এখন সেক্ষেত্রে মানে আমরা এই যে ইনফার্টিলিটি, যে এটা হলো যে আমাদের গ্রস, কিন্তু এটাকে আবার মাইক্রো করে ভাগ করে আবার অনেক অ্যানালাইসিস করা যায়, কিন্তু গ্রসভাবে হলো যে 1 ইয়ারের মধ্যে যদি তারা কনসিভ করতে ব্যর্থ হয় তাহলে তারাই ইনফার্টাইল। এখন দেখা যায় অনেকের অনেক খুব অল্প কারণে মানে আবার দেখা যায় যে মানে আমরা যদি এমন হয় যে 1 বছর, আমরা কিন্তু শর্তটা বলেছি একসাথে থাকতে হবে। যেমন একজন হাজব্যান্ড বিদেশ থাকে, তো ওর তো 5 বছর নাও হতে পারে, কারণ হাজব্যান্ডই তো নেই, তাহলে সে কীভাবে হবে? তাহলে সে কিন্তু ইনফার্টাইল না। হ্যাঁ, সে কিন্তু ইনফার্টাইল না। তাহলে একসাথে থাকার পরেও যদি কোনো কারণে যদি না হয়, এবং সেখানে কমপক্ষে 1 বছর একটা ব্যাপার রয়েছে। এই যে এই প্রসঙ্গ থেকে একটু জানতে চাই, আমাদের দেশে তো অনেক প্রবাসী আছে এবং তাদের স্ত্রীরাই আসে বিভিন্ন সময় চিকিৎসকের কাছে তাদের এই সমস্যাগুলোর জন্য। তো তাদের জন্য সাধারণত কি কারণ হতে পারে যে তারা যখন বলে বা সামাজিকভাবে যখন তাদেরকে বলা হয় যে তারা বন্ধ্যা, বিশেষ করে স্ত্রীরা, তখন আসলে আপনারা কিভাবে এটাকে সামনের দিকে চিকিৎসার জন্য আগান? আমি আসলে এই ব্যাপারে আমি নিজেকে খুব ভারাক্রান্ত হৃদয়ে আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করছি। যেমন আমার কাছে একটা মেয়ে এসছে, তার বয়স হলো 42 বছর বয়স। তা আমরা যে প্রাথমিক যে স্ট্যাটিস্টিক্সটা বলেছে, সে অলমোস্ট নীল ওসাইটে আছে, তাই তো? এর বিয়ে হয়েছে হলো 17 বছর বয়সে। এই মেয়েটার বিয়ে হয়েছে 17 বছর বয়সে। তার মানে তখন কি সে ফুল অফ ওসাইট ছিল। অবশ্যই। তার হাজব্যান্ড 3 মাস তার সাথে ছিল। তখন তারা আসলে মানে বাচ্চা নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না, যেহেতু লোকটা বিদেশ চলে যাবে, মেয়েটার বয়স মাত্র 17 বছর, সেই জন্য তারা তখন চিন্তাই করে নাই যে আমরা বাচ্চা নেব। এরপরে লোকটা 5 বছর পরে ফিরে আসে। আসার পরে সে 2 মাস ছিল। 2 মাস থাকাতে তার তো কনসিভ হয়নি, কারণ একটা কনসিভে আমরা বলেছি ইনফার্টিলিটির সংজ্ঞা হলো 1 বছর যদি একসাথে থাকার পরেও না হয়। তো ও তো তখন ইনফার্টাইলই না, মাত্র 2 মাস ছিল তার সাথে। তারপর তো সে চলে গেল। এরপরে সে 7 বছর পরে আসছে, তাহলে চলে গেল তার 12 বছর, তার 17 আর 12 29 বছর হয়ে গেল। তার মানে তার ওসাইটের অবস্থা ডে বাই ডে কমে যাচ্ছে। এরপরে সে 5 বছর পরে সে 1 মাস থাকে। এইভাবে তার জীবনের 42 বছর চলে গেল।
42 বছর পরে লোকটার মনে হলো যে আমার তো একটাও বাচ্চা নেই, আমি তো সারা জীবন বাহিরে বাহিরে থাকলাম, আমার কি হবে। এখন সে যখন 42 বছর বয়সে ফিরে আসছে, আমি যখন তার অ্যানালাইসিসটা করলাম যে সেও একদম সিভিয়ার অলিগোজোস্পার্মিক হয়ে গেছে, আর তার ওয়াইফের অবস্থা তো বয়সের কারণে, ওদের অন্য কোনো সমস্যা নেই, বয়সের কারণে তার কোনো ওসাইটি নেই, তাহলে ওর পক্ষে কিভাবে বেবি কনসিভ করা সম্ভব। জি অবশ্যই, এটা হলো একটা বিদেশিদের নর্মাল চিত্র আমাদের দেশে। হুম, এ হয়তো 42 বছর আমার কাছে এসছে, কিন্তু মোটামুটি অলমোস্ট 35, 36, 37, 40 এর কাছাকাছি এই বিদেশিগুলো আমাদের কাছে আসে, যখন আমাদের জন্য তাদের জন্য করার যে মানে ফ্যাসিলিটিসগুলো ধীরে 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 আসলে অনেক কমে যায়, অনেক কমে যায়। এখন এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে এরপরে যেটা হয় সাধারণত যে মানে বিদেশিরা ম্যাক্সিমামে হলো গ্রামে গঞ্জেই থাকে। জি, এখন এরা দেখা যায় প্রথম এসে চিকিৎসার চিন্তা করে যে ঠিক আছে আমার গ্রামের যে ডাক্তার সাহেব আছে তার কাছে একটু যাই, তারপরে দেখা যায় উপজেলায় যায়। এখন বন্ধ্যাত্ব চিকিৎসা আসলে এখন এত দূর এগিয়ে গেছে, কিন্তু ওই যে মানে দেখা গেল যে তার বয়স তখন 36 বছর আমরা ধরে নিলাম, অথবা 35 বছর ধরে নিলাম যে মহিলার বয়স 35 বছর, তখন সে ওই যে গ্রামের অথবা উপজেলা লেভেলে যে চিকিৎসকের কাছে যায়, সে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং ওখানে দেখা যায় তার 2-3 বছর সে এক্সটেনশন করে ফেলে, তার মানে প্রপার জায়গায় না এসে সে চেষ্টা করে। এখন সেই চেষ্টা করতে গিয়ে দেখা যায় যে এদের বয়স এবং সব কিছু মিলিয়ে ওদের একটা খুব ভালো চিকিৎসার দরকার ছিল, কিন্তু সেই চিকিৎসাটা জায়গা মতো না গিয়ে সে আসলে এমন একটা জায়গায় চিকিৎসা শুরু করে যেখানে সময়টাকে সে আরও নষ্ট করে ফেলে, এবং নষ্ট করার কারণে তার ওসাইড ডে বাই ডে ডিক্লাইন করতে থাকে। তারপরে এছাড়াও এখন মানে যার ফলে ওরা আসলে ওই সময়টা লস করে, এরপর যখন অনেকটা সময় চলে যায় তখন ওরা ধীরে ধীরে আমাদের কাছে আসে, তখন আমরা আসলে ওদের জন্য খুব বেশি আর করার সুযোগ থাকে না। আপনি যে কথাটি বলেছেন শুধুমাত্র প্রবাসী বা গ্রামের মধ্যেই নয়, এই চিত্রটি বোধহয় শহর অঞ্চলেও এখন আছে, হ্যাঁ, যে প্রথম দিকে তারা চলে যাচ্ছে এমন কারো কাছে যারা আসলে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ নয়। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই সময়টা বা এই যে তারা চিকিৎসার জন্য যাচ্ছে একটু ভিন্ন খাতে, এটা কি কোনো ধরনের প্রভাব বিস্তার করছে কিনা? ধন্যবাদ, এটা একটা খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। কারণ হলো যে আমিও এক সময় আমি গাইনি অবসেরই ডাক্তার ছিলাম, ঠিক আছে, কারণ অবস্টেট্রিশিয়ান হিসাবে দীর্ঘ আমার অভিজ্ঞতা এবং আমার প্র্যাকটিস সব কিছু এটা ওরিয়েন্টেড ছিল। তো এরপরে যখন আমি বন্ধ্যাত্ব বিষয়ে সুপার স্পেশালিটি করি এবং FCPS ডিগ্রি অর্জন করি, আমি আমি আমার নিজের অভিজ্ঞতা, একদম সত্যিকার অভিজ্ঞতাই আমি প্রকাশ করছি। সেটা হলো আমি তখনও কিছু কিছু ইনফার্টিলিটি চিকিৎসা করতাম, আর এখন যখন আমি পুরোপুরিভাবে একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, আমি আমার দুটো জিনিসকে যদি কম্পেয়ার করি তাহলে আমি বলবো আমি খুব আফসোস করি যে আমিও অনেক ভুল করেছি। কারণ এই দুটো চিকিৎসার জন্য যে সঠিক জায়গা, যেমন বাংলাদেশে বর্তমানে আমরা FCPS ফেলো প্রায় 36 থেকে মনে হয় 40-এর মতো আমরা ফেলো আছি এখন। তো আমাদেরকে দেখা যায় রুগী আমাদের কাছ পর্যন্ত আস্তে আস্তে বহু সময় ওদের আসলে পার হয়ে যায়। এটা এখন বিভিন্নভাবে রুগীরা ভাবে যে আচ্ছা আমার তো প্রবলেম, এটা গাইনির প্রবলেম, আমি গাইনি ডাক্তারের কাছে যাই, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। দেখা যায় সেখানে সে অবশ্যই FCPS, কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতাই আপনাকে বললাম যে আমার দুটো জ্ঞানকে যদি আমি প্যারালালে চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় যে সেই সময় আমি অনেক ভুল না মানে আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমার চিকিৎসাটা প্রপার হয়নি। জি, তা এবং এই যে আমার ইমপ্রপার সময়ের মধ্যে আমার সময়টা কেটে গেল, ইনফার্টিলিটির জন্য সময় কিন্তু প্রচণ্ড রকম গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং আমরা কিন্তু এটা ভাবি না যে ছেলেরা সারা জীবনে বাচ্চা দিতে, নো, ওদেরও লিমিটেশন আছে। 45 ইয়ার্স পর্যন্ত একটা ছেলের যে প্রজনন ক্ষমতা যে লেভেলে থাকে এরপরে কিন্তু সত্যিকারই কমে যায়। কমে যায় মানে কি, ওদের স্পার্মের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, ওদের ডিএনএ ফ্র্যাগমেন্টেশন নামে একটা প্রবলেম, অর্থাৎ ডিএনএ, ওদের যে স্পার্মের ডিএনএ আছে ও ফ্র্যাগমেন্ট হয়ে যায়, ভেঙে যায়। তাহলে এই ভাঙা স্পার্ম দিয়ে তো সে খুব ভালো বাচ্চা জন্ম দিতে পারবে না। হয়তো দেখা গেল সে কনসিভ করলো কিন্তু বাচ্চাটা কন্টিনিউ হলো না, অ্যাবর্শন হয়ে গেল, অ্যাবনর্মাল হয়ে গেল, তাহলে সেটাও তো সাকসেসফুল প্রেগনেন্সি হলো না। জি, সাকসেসফুল প্রেগনেন্সি। তাহলে ওরা ওই যে মানে জেনারেল গাইনোকোলজিস্টের সাথে ঘুরতে ঘুরতে যে সময়টা কেটে যায়, দেখা গেল সেটার পরিমাণ 2 বছর থেকে 5 বছর 6 বছর পর্যন্ত হয়ে যায়। অবশ্যই। এই নিয়ে আমরা আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে।
প্রিয় দর্শক, সুস্থ থাকুন প্রতিদিন থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। আজকে কথা হচ্ছে বাংলাদেশে বন্ধ্যাত্ব ও চিকিৎসা, এবং আমাদের সাথে আছেন ডাক্তার জেসমিন ইকবাল জুই। আমরা কথা শুনছিলাম যে বিভিন্ন ধরনের কারণ বন্ধ্যাত্বের পিছনে, এবং এর সাথে সামাজিক যে বিভিন্ন ধরনের সমস্যা জড়িত সেগুলো। তো এই যে বন্ধ্যাত্ব আসলে এখন এত ভয়াবহ একটি চিত্র ধারণ করেছে, যেতে হবে একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে, কিন্তু আমাদের দেশে এখনো আছে যে অনেকেই, শুরুতে আপনি যেরকম করে বলেছেন যে তারা জেনারেল প্র্যাকটিশনারের কাছে যাচ্ছে বা গাইনোকোলজিস্টদের কাছে যাচ্ছে, এবং আমরা এমন চিত্রও দেখেছি, বিশেষ করে যখন আমি প্রান্তিক অঞ্চলে কাজ করেছি, যে নিজের থেকেই বিভিন্ন ফার্মেসি থেকে তারা ঔষধ গ্রহণ করছে, ওভুলেট জাতীয় ঔষধ। তো এই ব্যাপারগুলো কি কোনো ধরনের সমস্যা পরবর্তীতে তৈরি করতে পারে? আসলে যেটা হচ্ছে সেটা হলো যে মানুষ এই এখন মানে ইউটিউব ফেসবুক দেখে, আমি এমনও পেশেন্ট পেয়েছি সে নিজে নিজেই ওভুলেট খেয়ে ফেলে, এমনও পেশেন্ট আমি পেয়েছি। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো যে আমরা ওভুলেশন ইন্ডাকশান কার দরকার এটা তো ডিটেক্ট করতে হবে আগে। সবার তো প্রবলেম শুধু ওভুলেশন ইন্ডাকশান নয়, কারণ যে মেল আছে তার প্রবলেমের জন্য ফিমেলটাকে যদি ওভুলেশন ইন্ডাকশান খাওয়ানো হয় তাহলে কি বাচ্চা হওয়া সম্ভব? অবশ্যই সেটা না। তাহলে আমরা যদি ডিটেকশন না করে, যে আমাদের যে ম্যাল প্র্যাকসিস, ম্যাল ট্রিটমেন্ট, এটা কিন্তু অত্যন্ত খারাপ। কারণ হলো যে আমি একটু আগে বলেছি যে একটা মেয়ের কিন্তু ওসাইটের পরিমাণ তার সবচেয়ে হায়েস্ট থাকে হলো যখন মেয়েটা ইন্ট্রাইউটেরাইন লাইফে থাকে, মানে তার বয়স যখন মাত্র 5 মাস, ইন্ট্রাইউটেরাইন লাইফ, সেই সময় তার হায়েস্ট লেভেলের ওসাইট থাকে। এরপরে কিন্তু অ্যাপোপ্টোসিস এরকম একটা পদ্ধতি আছে যা দিয়ে ধীরে ধীরে কমতে থাকে। আবার আমরা যখন ওভুলেশন ইনডিউসিং ড্রাগ খাই তখন কি হয়, প্রচুর পরিমাণে ওসাইট আমাদের ইন্ডাকশান হয়, মানে আমাদের 10টা-15টা মানে ওসাইট ইন্ডাকশান। তাহলে আমি যদি সঠিকভাবে চিকিৎসা না করি তাহলে তো আমি নিজ হাতে ধরে ধরে ওগুলোকে নষ্ট করে দিচ্ছি। তাহলে আমাদের আসলে সঠিকভাবে সঠিক চিকিৎসার মধ্যে যেতে হবে। এখন একজন ওষুধের দোকানদার সে একটা ওভুলেট ওষুধের নাম জানে আর সেটা দিয়ে দিল, কিন্তু দেখা গেল যে ওভুলেশন ওর দরকারই নেই, ওই মেয়েটা দেখা যায় যে ও নিজেই রেগুলারলি ওভুলেটেড, তাহলে ওকে কেন আমি দিব? ও তো প্রয়োজন নেই। তার মানে আসলে এটা করা উচিত না, একেবারেই উচিত না। এটা আসলে সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নেওয়া উচিত। এই সঠিক চিকিৎসার জন্য তো যেতে হবে অবশ্যই বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে। সাধারণত কিভাবে রোগটি নির্ণয় করা হয় এবং কিভাবে চিকিৎসা আগানো হয়? এটা যখন একটা কাপল আমাদের কাছে আসে তখন আমরা মানে একদমই মানে প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন আছে। আমরা দেখব যে মেয়েটা ওভুলেশন হয় কি না, তার ওভুলেশন হওয়ার জন্য তার কী পরিমাণ ওসাইট তার এখনও প্রিজার্ভ আছে সেটা আমরা ডিটেক্ট করার আমাদের প্যারামিটার আছে, সেগুলো দিয়ে আমরা দেখব। তারপরে আমি প্রথমেই বলেছি যে একটা বাচ্চা হওয়ার জন্য তার 3টা অর্গান এখানে ইনভলভ হয়, একটা হলো ওভারি, একটা হলো টিউব, একটা হলো জরায়ু বা আমরা ইউটেরাস যাকে বলবো। তাহলে আমি আমার নিজস্ব পদ্ধতির মাধ্যমে, মানে যেমন টিভিএস করার মাধ্যমে বা কিছু বায়োকেমিক্যাল টেস্ট করার মাধ্যমে এই 3টা অর্গান সঠিকভাবে ফাংশনিং কিনা এটা বোঝার ক্ষমতা আমাদের আছে। তাহলে আমরা সেইভাবে একটা ফিমেলকে ইভ্যালুয়েশন করে ফেলতে পারি যে তার আসলে কোথায় প্রবলেমটা আছে, তার কি টিউবে প্রবলেম, নাকি তার ওভারিতে প্রবলেম, না তার ইউটেরাসে। যেমন ইউটেরাসে যে আমরা অনেকেই নাম জানি যে জরায়ু টিউমার, মানে ফাইব্রয়েড ইউটেরাস। এখন ফাইব্রয়েড ইউটেরাসের আবার লেভেল আছে, এটাকে আবার আমাদের ওই যে ফিগো একটা ক্লাসিফিকেশান আছে, 1:7 করে একটা ক্লাসিফিকেশান আছে। তার মধ্যে 1:7 সবগুলোই কিন্তু আমার বন্ধ্যাত্বের জন্য কারণ হবে না। তো সে যদি কারণ না হয় তাহলে আমরা সেটাকে এখানে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আর সে যদি কারণ হয় তাহলে তাকে অবশ্যই চিকিৎসা করতে হবে, চিকিৎসা করে আমরা সে কারণে রেকটিফাই করব। তাহলে আমরা ডিটেকশন প্রথম করতে হবে আমার আসলে প্রবলেমটা কোথায়। সে প্রবলেমটা যদি প্রবলেম হয় তাহলে সে প্রবলেম আইডেন্টিফিকেশন করার পরে সে প্রবলেমটাকে সলভ করব আমরা। তারপরে মেলের ক্ষেত্রে আমরা দেখব যে সে কি নর্মোজোস্পার্মিক, অর্থাৎ তার স্পার্মের লেভেলটা সব ঠিকঠাক আছে কিনা। সেটা যদি থাকে তাহলে আমরা সাধারণত মেলের যদি সে নর্মোজোস্পার্মিক হয় তার জন্য আর তেমন ইনভেস্টিগেশন খুব বেশি প্রয়োজন হয় না। কিন্তু যখনই তার এই প্যারামিটারটা নর্মাল থাকবে না তখন কিন্তু আমাদের ওর জন্য অনেক কিছু করার আছে, যে কেন নর্মাল নেই, কোথায় তার সমস্যা, তার কি প্রোডাকশান হচ্ছে না নাকি আসতে পারছে না।
নাকি আসতে পারছে ঠিকমতো হচ্ছে না, তাহলে কোথায় সমস্যা সেগুলোকে তখন স্পেসিফাই করে আমাদেরকে বের করতে হবে তার আসলে বেসিক প্রবলেম কোথায়, এবং সেটা যদি রেকটিফায়েবল হয় তাহলে অবশ্যই আমরা সেখানে রেকটিফাই করব, সেগুলোকে সমস্যাটাকে সমাধান করে আমরা তাকে নিয়ে আসতে হবে। আর দুজনে যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে কোথায় সমস্যাগুলো এবং তার কত অংশ আমরা তাকে সমাধান করতে পারবো আর কত অংশ সমাধান করতে পারবো না, তাহলে যদি সমাধান করতে না পারি তাহলে অ্যাডভান্স কি ট্রিটমেন্টে আমাদেরকে যেতে হবে, সেই সমস্ত বিষয়ে আমরা ওই পেশেন্টকে ওই কাপলকে আমরা ডিটেলস আমরা বর্ণনা করব যে আপনার এই জায়গায় সমস্যা এবং এখান থেকে উত্তরণের জন্য আপনাকে এতটুকু পথ পাড়ি দিতে হবে। তখন সে এটা একটা আন্ডারস্ট্যান্ড, যেমন আমাদের এখন উচ্চতর কিন্তু প্রচুর চিকিৎসা আছে, যেমন আমরা IVF IUI হলো একদমই খুবই স্বল্প টাকায় একটা ভালো ব্যবস্থাপনা, তাহলে আমরা সেটাতে গিয়ে যদি তার প্রবলেম সলভ করতে পারি আমরা সেটা দিয়ে শুরু করব, যদি না পারি তাহলে অ্যাডভান্স ট্রিটমেন্ট হিসাবে যে IVF আছে, ICSI আছে, এই সমস্ত ট্রিটমেন্টের তার কথা বলবো। এছাড়াও মানে আরও অনেক, যেমন যদি মেলটা পুরোপুরিভাবে অকেচো হয় তাহলে তার জন্যও কিন্তু মানে অ্যাজোস্পার্মিক এবং কোনোভাবেই এটা সম্ভব না, তাহলে সেক্ষেত্রে ডোনারের একটা ব্যাপার আছে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ডোনারকে বিশ্বাস করি না, কিন্তু চিকিৎসা আছে, ডোনারের মাধ্যমে চিকিৎসা আছে। আবার ফিমেলের ক্ষেত্রেও যেমন তার বয়স 45 হয়ে গেছে, তার একটা ওসাইট নেই, সেই ক্ষেত্রেও তার জন্য হোপ আছে, সে যদি একটা ওসাইট ডোনেশন নিয়ে কাজ করে তাহলেও সেক্ষেত্রে সে মা হওয়ার সম্ভাবনা তার আছে। তো এইভাবে আমাদেরকে আসলে আইডেন্টিফিকেশনটা হলো গুরুত্বপূর্ণ যে কোন জায়গায় বেসিক্যালি তার প্রবলেম এবং কোন জায়গায় আমরা তাকে চিকিৎসা করব। তারপরে আরেকটা ব্যাপার আমি একটু মানে বলতে চাচ্ছি, সেটা হলো আমি প্রথমেই বললাম যে এন্ডোমেট্রিওসিস একজন স্পেশালিস্ট, একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে এন্ডোমেট্রিওসিস একটা আতঙ্কের নাম, সত্যিকারের একটা আতঙ্কের নাম। তার কারণ ও মানে উসাইট রিজার্ভ একদমই কমে যায়। এখন ওখানে যদি তার এন্ডোমেট্রিওমা থাকে, অর্থাৎ একটা টিউমার যদি ওই এন্ডোমেট্রিওসিসের কারণে ফর্মেশন হয়ে থাকে, এটা হলো এন্ডোমেট্রিওসিসের আসলে অনেকগুলো ধাপ আছে, তো 4th ধাপটার নামই হলো এন্ডোমেট্রিওমা। ওইটা যদি হয় তাহলে এখানে যেটা আমাদের ভুল হয়, যেমন একজন জেনারেল গাইনোকোলজিস্ট এবং একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞের মধ্যে, কারণ আমি একজন জেনারেল গাইনোকোলজিস্ট তো ছিলাম, বা তাহলে সেই ক্ষেত্রে ওই চিকিৎসা তো আমি করেছি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বর্ণনা করছি। সেটা হলো যে আমরা তখন যে এই যে একটা অপারেশন লাগে, এখন অপারেশন করব কি করব না, করলে কতটুকু করব, আমি কি কনজারভেটিভ সার্জারি করব না একটা ডেফিনিটিভ সার্জারি করব, এই যে কতগুলো ডিসিশন মেকিং, একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট সে কিন্তু স্পেসিফিক ওয়েতে যাবে যে আমার এই পেশেন্টকে একটা মা হতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে সে যখন অপারেশনটা করবে তো সে তার মাথায় প্রথমেই থাকে যে আমি তাকে মা হওয়ার সুযোগ করে দেব, কিন্তু একজন গাইনোকোলজিস্ট সে চিন্তা করে আমি তার মানে যে তার কষ্টগুলো সেগুলো রিমুভ করব। দুটোর মধ্যে কিন্তু বেসিক অনেক পার্থক্য আছে। একটা হলো আমি মা হওয়ার জন্য চিকিৎসা করছি, আর আরেকটা হলো আমি তার সিমটমগুলো রিলিভ করার জন্য, কারণ এন্ডোমেট্রিওসিসে কিন্তু প্রচণ্ড রকম পেইন হয় এবং সেই পেইনটা মানে মাসিকের সময় যে পেইনটা হয় তার সোশ্যাল লাইফটাও কিন্তু ডিপ্রাইভ হয়ে যায়, এমনকি সে অফিসে যেতে পারে না, কাজ করতে পারে না, তার কিন্তু ওয়ার্কিং লেভেলও ডিপ্রাইভ হয়ে যায়, মানে এতটাই পেইন হয় সে ওয়ার্কিং আওয়ারটা বন্ধ করে দেয়। তাহলে সেই ক্ষেত্রে ওই গাইনোকোলজিস্ট সে যদি তাকে ওয়ার্কিং লাইফটাকে ঠিক করে দিতে পারে সেটাও কিন্তু একটা সাকসেস, যে সে কাজই করতে পারছিল না তার ব্যথার জন্য। কিন্তু একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট সে কিন্তু শুধুমাত্র তার ওয়ার্কিং লাইফটা দেখবে না, সে কিন্তু তার এই মানে কনজুগাল লাইফ এবং তার যে ফার্টিলিটি লাইফটাকে সে প্রথম প্রায়োরিটি দিবে। তাহলে দুজনের মধ্যে কিন্তু মানে পার্থক্য অনেক। এ শুধুমাত্র পেইন রিলিফ করবে এবং তার লাইফ স্টাইলটাকে ঠিক করবে, আর এ হলো তার ফার্টিলিটিটাকে প্রিজার্ভ করবে এবং লাইফস্টাইলটাকেও সে সহনীয় মাত্রায় এনে দেবে। অবশ্যই আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যখনই বন্ধ্যাত্ব চিকিৎসার কথা বলা হয় তখনই ধারণা করা হয় যে এটি অনেক এক্সপেন্সিভ একটি চিকিৎসা এবং অনেক ব্যয়বহুল একটি চিকিৎসা। আসলে কি ব্যয়বহুল? এটি এই ক্ষেত্রে সরকারিভাবে কি কোনো সুবিধা আছে কিনা, এই ব্যাপারটি একটু জানতে চাই সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। আসলে মানে ইনফার্টিলিটির চিকিৎসাটা কিছুটা ব্যয়বহুল, কারণ হলো যে এই পেশেন্টদেরকে আসলে রিপিটেডলি একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে আসতে হয়, কারণ আমরা কিন্তু বলেছি যে ইনফার্টিলিটি বলা 1 বছর,
তাহলে তার মানে কি সবকিছু ঠিক থাকার পরেও একটা বাচ্চা হতে কিন্তু 1 বছর সময় আমরা বলছি। তার মানে আমরা যখন চিকিৎসা শুরু করব, পেশেন্টের ধৈর্য থাকতে হবে, মিনিমাম 6 মাস থেকে 1 বছর আমাদের সাথে একটা যোগাযোগ মেনটেন করতে হবে। যেটা হয় রুগী একবার এসে 6 মাস পরে আসে, 1 বছর পরে আসে, আসলে তাকে চিকিৎসা ধরে রাখাটা খুব কঠিন হয়ে যায়। তাহলে এই যে তারকে, যেমন আমিও একটা ওভুলেশন ইন্ডাকশন দিলাম, তাহলে একে কিন্তু মনিটর করতে হয় যে আমি যে ওভুলেশন ইন্ডাকশন করলাম সেটা ওভুলেশন হয়েছে কিনা, তারপরে আমার পথগুলো সব ঠিক আছে কিনা। এই যে বারবার আসতে হলে তার একটু এক্সপেন্স আসলে আছে। তারপরে এটা মানে একটা সুখবর এখন আমাদের জন্য, সেটা হলো যে ঢাকা মেডিকেল কলেজে আমরা যে ইনফার্টিলিটিগুলো চিকিৎসা করে প্রথম যে ব্যাচটা আমরা করি, এটা পুরোপুরি মানে ফ্রি অফ কস্টে, অর্থাৎ গভর্নমেন্ট বিয়ার করেছে। কিন্তু এখন যেটা হয় সেটা হলো ওরা মেডিসিনের কস্টগুলো দিলেই চিকিৎসা আমরা আইভিএফ করতে পারি। তবে ঢাকা মেডিকেলে একটা মাত্র সেন্টার আর হলো পিজি হাসপাতাল আছে। তো ওই জায়গায় যে পুরোপুরি এখন আর গভর্নমেন্ট ফার্স্ট ব্যাচে যেভাবে পুরাটাই ফ্রি করেছে, এখন আসলে পুরাটা ফ্রি নেই। সেক্ষেত্রে দেখা যায় অনেকটুকু এখানে সাপোর্ট দেওয়া যাচ্ছে, হ্যাঁ অনেকটা সাপোর্ট। কিন্তু ওই একটা সেন্টারের কারণে যেটা হয় সেটা হলো আমাদের আসলে পেশেন্ট ভলিউম অনেক বেশি বেড়ে গেছে। এইটাকে সামাল দেওয়া আসলে আমাদের পক্ষে সত্যিকারের সম্ভব না। জি অবশ্যই, এখানে সেন্টার আরো অনেক বাড়ানো উচিত গভর্নমেন্ট লেভেলে, তাহলে পেশেন্টদের জন্য একটু সাশ্রয় হবে আর কি। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে তাছাড়াও এসেছি। আপনাকে আমি একটু ইনফরমেশন দিচ্ছি, সেটা হলো বাংলাদেশে এখন আগে যেমন সব রোগী ইন্ডিয়া বা অন্য দেশে চলে যেত, এখন আমাদের জন্য এটা একটা সৌভাগ্য। সেটা হলো যে আমাদের দেশে ইতিমধ্যেই উচ্চতর চিকিৎসার জন্য প্রায় 20টার মতো সেন্টার, আইভিএফ সেন্টার খোলা হয়ে গেছে, যার ফলে এখন কস্টটা অনেক কমে গেছে। প্রথম দিকে যেমন অনেক টাকা লাগতো, এখন কিন্তু যে আমাদের যে ল্যাব চার্জটা অনেক কমে গেছে, আগের তুলনায় এখন সহনীয় মাত্রায় আছে। এখন ইচ্ছা করলে একটা মানুষ চিকিৎসা নিতে পারে, তার সচেতনতা থাকলে এবং সঠিক জায়গায় সঠিক সময় যদি সে আসতে পারে, তাহলে তার কস্ট যেমন কমে যাবে এবং তার সাকসেসটাও ঠিক সেই পরিমাণ বেড়ে যাবে। এখানে পেশেন্টের সচেতনতাটাও খুবই গুরুত্বপূর্ণ, ইনফরমেশন কালেকশন করাটা আরও গুরুত্বপূর্ণ, যে কোথায় আমার চিকিৎসাটা সঠিকভাবে হবে। জি অবশ্যই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কথাগুলো একটু শুনতে চাই। দর্শকদের উদ্দেশ্যে আমার যে কথা সেটা হলো যে আমি বলবো সমস্যা আমার, তার পথ খোঁজার দায়িত্ব আমার। আমি কোথায় যাব, এখন ইনফরমেশনের যুগে ইনফরমেশনের কোনো অভাব নেই, আমি বিভিন্নভাবে ইনফরমেশন কালেকশন করতে পারি। তো আমাদের সঠিকভাবে ইনফরমেশন কালেকশন করে সঠিক জায়গায় সঠিক সময়ে স্বল্প সময়ে সঠিক জায়গায় পৌঁছানোটা আমি মনে করি যে মানে ভুক্তভোগী তারই প্রথম দায়িত্ব। আর আমাদের নিজেদের থেকে দায়িত্ব হলো যে ইনফরমেশনগুলো ছড়িয়ে যাওয়া, যা আমাদের কোথায় আমাদের এই চিকিৎসাটা সঠিক ব্যবস্থাপনা আছে, এটা আমাদেরও দায়িত্ব আছে সঠিকভাবে জানানো। যেমন 20টা সেন্টার আছে, এটা অনেক ডাক্তারও জানে না যে আমাদের কোথায় কোথায় সেন্টারগুলো কাজ করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেখানে সেন্টার আছি বা আমরা যেখানে সঠিকভাবে কাজ করার চেষ্টা করছি, আমাদেরও দায়িত্ব মানুষকে জানানো। আর মানুষ যারা যে কাপল সাফার করছে তার আরও বেশি দায়িত্ব যে আমি কোথায় যাব। কারণ এখন ইনফরমেশনের যুগে যে আমি জানি না, আমাকে অমুক বলেছে তমুক বলেছে সেই জন্য আমি অমুক জায়গায় গিয়েছি, এই ধরনের মানে কথা বলাটা আমি মনে করি যে এখন আর প্রয়োজন নেই। কারণ এখন ইনফরমেশনের যুগ, বিভিন্নভাবেই ইনফরমেশন কালেকশন করা যায়। জি অবশ্যই, যে চোখ কান খোলা রাখলে ইনফরমেশন পাওয়া কোনো ব্যাপারই না যে আমি কোথায় যাব। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য এবং কিছু ইনফরমেশন ডিসেমিনেশন করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আমার দর্শকদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।